হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধু, আজকে শুভ রবিবার। সে শুভ রবিবারের আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা অপেক্ষা করেন দুপুর 2:45 এবং দুপুর 2:45 মানেই হচ্ছে আমাদের কল্পতরু অনুষ্ঠান। আর কল্পতরু অনুষ্ঠান আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন, কারণ আমরা একটা পরিবার তৈরি করার চেষ্টা করেছি, যে পরিবারের মধ্যে আপনারা সকলেই সম্পৃক্ত, একটা ভালোবাসার পরিবার। এবং সেখানে অবশ্যই যিনি রয়েছেন আমাদের সাথে প্রত্যেকদিন কল্পতরু অনুষ্ঠানে প্রত্যেকটি রবিবার যিনি থাকেন, ঠিক দুপুর 2:45 তিনি আজও থাকবেন। এটাই তো স্বাভাবিক, কারণ আমাদের এই পরিবারের সবটুকু খোলামেলা এখানে আলোচনা হয়। যতটুকুনি সময় থাকে তার মধ্যে একটি বিষয়ভিত্তিক একটি অনুষ্ঠান, আপনারা সকলেই জানেন। এবং এখান থেকে বারবার বলা হয় জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আজকে বিশেষ করে এমন একটি বিষয় নিয়ে আলোচনা হবে, বিশ্বাস করুন আমি তো এটা বলতে এই অংশটার সামিল থাকবো বা সাক্ষী থাকবো বা সঙ্গী থাকবো, যেটাই বলেন না কেন, এটা ভাবতে পেরেই আমি নিজেই শিহরিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রত্যেকদিনই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়, কিন্তু আজকের বিষয়টা ঠিক ততটাই ইন্টারেস্টিং একটি বিষয়। ওই যে বললাম জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আমরা সকলেই জানি আমাদের জীবনে যে 9টি গ্রহ, সেই 9টি গ্রহের উপর দাঁড়িয়ে থেকেই তো আমাদের সবটা নির্ণয় করে থাকেন। বিশেষ করে শ্রী সুব্রত চক্রবর্তীর মানুষ, যিনি পুঙ্খানুপুঙ্খ বিচারের পরেই কিন্তু প্রতিকারের রাস্তায় যান। এবং সেই প্রতিকারের হাত ধরে অনেক মানুষ ইতিমধ্যে আমাদেরকে ফোন করেন বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। তারা অনেকটা ভালো আছেন বা অনেকটা জীবনটাকে হয়তো তাদের মতো করে সাজিয়ে বা গুছিয়ে নিতে পেরেছেন। কেন বললাম এ কথা, কেন বললাম আজকে এত ইন্টারেস্টিং প্রোগ্রাম, কেনই বা 9টি গ্রহের কথা বললাম, কেনই বা সেই গ্রহের উপর নির্ভর করে প্রতিকারের কথা আসবে? হ্যাঁ, সবটা নিয়েই তো আজকের আলোচনা। আর এই সবটা নিয়ে আলোচনা বলেই আজকের আলোচনাটি আরও 5টি আলোচনার থেকে অবশ্যই অনেকটা আমি ব্যক্তিগতভাবে এগিয়ে রাখবো। আমি তো কখনোই আলোচনার সাক্ষী থাকবো, আমি শিহরিত। আসুন, কথা বিস্তারিত না গিয়ে চলে সোজা সুব্রত চক্রবর্তীর কাছে এবং সঙ্গে থাকুন অনুষ্ঠানের শেষ মুহূর্তটুকু পর্যন্ত। জেনে নিন আজকের আলোচনার বিষয়ের মধ্যে থেকে আপনিও হয়তো পেয়ে যাবেন আপনার জীবনের সঠিক দিশাটি। শ্রী সুব্রত চক্রবর্তী কল্পতরু অনুষ্ঠানে আজও সমানভাবে আপনাদের সাথে রয়েছেন। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এবং যারা আমার অনুষ্ঠান মিস করে যাচ্ছেন, আপনারা যে কোনো সময় আপনারা আপনাদের কাজের অবসরে চ্যানেল ভিশনের যে পেজ রয়েছে বা চ্যানেল ভিশনের যে ইউটিউব পেজ রয়েছে, ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজ থেকে কিন্তু আমার অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। এবং এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে এখন দেখছেন বা মোবাইলে দেখছেন, তো অবশ্যই সুন্দর অনুষ্ঠানটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে শুভেচ্ছা এবং কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। আজকেও একটা নতুন বিষয় আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা নিয়েও আমি গত যে এপিসোড করেছিলাম একটা চ্যানেলেতে, সেইখানে কিন্তু অভূতপূর্ব একটা সাড়া পেয়েছি। এবং সাড়া পাওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন যে দাদা এই এপিসোডটা আর একবার হোক। তো এই জন্য আপনাদের প্রত্যেকের জন্য এই এপিসোডটা আবার আমি নতুন করে সাজিয়েছি। এবং আপনারা যদি মনে করছেন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে জানতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা মেল করতে পারেন। আপনাদের কোন বিষয় আপনারা জানতে চান, কোন বিষয় সম্বন্ধে আপনারা অবগত হতে চান, জ্যোতিষের কোন শাস্ত্র সম্বন্ধে আপনারা হয়তো এখনও সঠিকভাবে জানেন না, সেই বিষয়গুলোকে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেল করলে সেই বিষয়গুলোই কিন্তু চ্যানেল ভিশন এবং অন্যান্য মিডিয়াতে আমার যে আলোচনা থাকে সেইখানে কিন্তু লাইভ আপনাদের সামনে সেই বিষয়গুলোকে আমি তুলে ধরব। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আমাদের অনেকের ক্ষেত্রে আমরা যখন গ্রহের প্রতিকার করি, গ্রহের প্রতিকার করার সময় অনেক গ্রহ দেখা যাচ্ছে যে গ্রহের আমি প্রতিকার করব সেই গ্রহটি মারক অবস্থাতে রয়েছে। তাহলে আমাদের গ্রহের প্রতিকার যদি মারক হয়ে থাকে, তাহলে সেই গ্রহের প্রতিকারটা আমরা কিভাবে করতে পারি, তার নির্দিষ্ট কোনো নিশ্চয়ই পন্থা রয়েছে, অবশ্যই রয়েছে। আজকে সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। গ্রহের নিয়ন্ত্রণকারী রত্ন এবং বলবালকারী রত্ন
যদি আপনার গ্রহের বলবানকারী রত্নের যেটা প্রয়োজন সেটা আপনি করতে পারছেন না মারক গ্রহ হওয়ার জন্য, কিন্তু আপনাকে সেই গ্রহে নিয়ন্ত্রণকারী রত্ন যদি আপনি ধারণ করতে পারেন, আপনি কিন্তু সমপরিমাণ সেই কাজটা পেতে পারেন। আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সামান্য আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন কোনো জ্যোতিষী আপনাকে বলেছেন আপনার জন্য রবি গ্রহের প্রতিকার প্রয়োজন, রবির প্রতিকার আপনার প্রয়োজন, অর্থাৎ রবি আপনার অত্যন্ত দুর্বল অবস্থাতে রয়েছে জন্মছকে, অথবা জন্মছকে রবি নিজস্ব অবস্থাতে রয়েছে, অথবা রবির মহাদশা যাচ্ছে, অথবা রবি এমন একটা প্ল্যানেটারি পজিশন যেখান থেকে রবিকে যদি আপনি প্রতিকার প্রতিবিধান না করেন, আপনি যে সমস্যাটা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে গিয়েছিলেন বা পার্টিকুলার যে সমস্যাতে ভুগছেন সেই সমস্যা থেকে আপনি কিন্তু কখনোই মুক্তি পাবেন না। তাহলে রবির বলবানকারী রত্ন হিসাবে আমরা কি জানি? রবির বলবানকারী রত্ন হিসাবে আমরা জানি চুনি অথবা মানিক অথবা রুবি বা স্টার রুবি, উপরত্ন হিসাবে আমরা ব্যবহার করে থাকি স্টার রুবি। এবার আপনি জন্মছকে আপনাকে জ্যোতিষী বলে দিয়েছেন যে আপনার রবি গ্রহের বা চুনি বা মানিক পরাটা অত্যন্ত জরুরি রবির জন্য, সূর্যের জন্য। এবার আপনাকে জ্যোতিষী সেইভাবেও বলছে যে আপনার ক্ষেত্রে রবিটা কিন্তু মারক অবস্থাতে রয়েছে, তাহলে আপনার প্রতিকার প্রতিবিধান কি হতে পারে? এবার অনেকে বলবেন যে রবি গ্রহের পুজো করানোর জন্য, অবশ্যই পুজো করাটা অবশ্যই একটা শাস্ত্রীয় সম্মত ব্যাপার। পুজো আপনি অবশ্যই গ্রহে করাতেই পারেন এবং সূর্য প্রণাম করতেই পারেন, কিন্তু তাতে কি হবে, আপনার যে গ্রহের যে প্রতিকারটা সম্পূর্ণভাবে 100% কিন্তু হয়ে থাকে না। আপনি গ্রহ পুজো করাচ্ছেন, রবির সূর্যের মন্ত্র পাঠ করছেন, অবশ্যই তার মধ্য দিয়ে আপনার কিছুটা হলেও আপনি অনেক সুফল পাবেন, কিন্তু 100% কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। তাহলে রবির বলবানকারী যে রত্ন, আমরা সেটা প্রত্যেকেই জানি চুনি বা মানিক বা স্টার রবি বা রুবি, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যখন রবি আপনার জন্মছকে মারক হয়ে রয়েছে, আমরা সেই সময়তে কি করে দিই, রবির গ্রহের নিয়ন্ত্রণকারী রত্নকে ধারণ করার পরামর্শ দিই। এবার এই রবি গ্রহে নিয়ন্ত্রণকারী রত্ন কি, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকেরই জানা, সেটা হচ্ছে ক্যাটসাই। এই ক্যাটসাই যখন আপনি ধারণ করছেন, একদিক থেকে আপনার রবি যতই মারক হয়ে থাক না কেন, ঠিক আপনার ক্ষেত্রে ওই ক্যাটসাই আপনার ক্ষেত্রে কিন্তু রবির নিয়ন্ত্রণকারী রত্ন হিসাবে আপনার ক্ষেত্রে সমপরিমাণ সেই কাজটি দেবে। আপনার ক্ষেত্রে দেখা গেল যে চন্দ্র কারো ক্ষেত্রে অশুভ অবস্থাতে রয়েছে, চন্দ্র কারো ক্ষেত্রে অশুভ অবস্থাতে রয়েছে, আপনাকে অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে চন্দ্রের প্রতিকার প্রয়োজন, কিন্তু জন্মছকে সেরকমভাবে দেখলেন যে আপনার চন্দ্র মারক অবস্থাতে রয়েছে, তাহলে আপনার চন্দ্রের প্রতিকার কি হবে? আমরা প্রত্যেকেই জানি চন্দ্রের বলবানকারী রত্ন হচ্ছে, আমরা বলি হচ্ছে মুক্তো, এবং সেই সঙ্গে হচ্ছে মুনস্টোন আমরা ধারণ করে থাকি, মুক্তো অথবা মুনস্টোন আমরা ধারণ করে থাকি। কিন্তু যখন চন্দ্র মারক অবস্থাতে রয়েছে, তাহলে আমরা কখনোই সেই মুক্তো বা মুনস্টোন ধারণ করতে পারবো না। তাতে কি হতে পারে, আপনার হিতে বিপরীত হতে পারে। আপনি যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন সেই সমস্যাটা বেশি পরিমাণে বেড়ে যেতে পারে, অথবা সমস্যা থেকে তো আপনি তো বেরোতেই পারবেন না, উল্টে আপনার ক্ষেত্রে আরও সমস্যায় কিন্তু জর্জরিত হতে পারেন, কারণ মারক গ্রহের রত্ন কখনো পড়তে নেই। তাহলে আপনার সেই গ্রহের তাহলে নিয়ন্ত্রণকারী রত্ন পড়তে হবে, অর্থাৎ চন্দ্রের যে আপনি মুক্ত বা মুনস্টোন পড়তে পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে চন্দ্রের নিয়ন্ত্রণকারী রত্নকে আপনার ধারণ করতে হবে। চন্দ্রের নিয়ন্ত্রণকারী রত্নের নাম হচ্ছে পিত পোকরাজ। ঠিক আছে, এটা গেল হচ্ছে চন্দ্রের জায়গায়। এরপরে হচ্ছে মঙ্গল। আমরা যাদের ক্ষেত্রে দেখেছি যে মঙ্গলের বলবানকারী রত্ন হিসাবে কি ধরা হয়, যে আমরা লাল প্রবাল পরে থাকি বা রেড কোরাল, যেটাকে আমরা যেভাবে বলি গৈরিক প্রবাল, আমরা প্রবাল ধারণ করে থাকি, রক্ত প্রবাল একটা বাংলায় যেটা প্রচলিত রয়েছে রক্ত প্রবাল, ইংরেজিতে আমরা বলি রেড কোরাল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে রেড কোরাল আমাদের কিন্তু বলবানকারী রত্ন মঙ্গলের জন্য, কিন্তু জন্মছকে যদি আপনার মঙ্গল মারক অবস্থাতে থাকে, এবার এই রেড কোরাল দেখবেন বহু মানে মানুষের মধ্যে হাতে রয়েছে, কারণ মঙ্গল অশুভ অবস্থাতে রয়েছে, আমরা কিন্তু ধারণ করে থাকি, কিন্তু সেই মঙ্গল যদি মারক হয়ে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু সেই রত্ন কখনোই স্যুট করবে না। তাহলে মঙ্গলের রত্ন আপনার অত্যন্ত প্রয়োজন, কিন্তু মঙ্গলের রত্ন যখন আপনার ক্ষেত্রে মারক হয়ে রয়েছে, তাহলে আপনার রেড কোরাল শ্যুট করছে না। আপনি সঙ্গে সঙ্গে কী ধারণ করবেন, মঙ্গলের নিয়ন্ত্রণকারী রত্ন, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কি রয়েছে, গোমেদ। আপনি সঙ্গে সঙ্গে যদি গোমেদ ধারণ করে থাকেন, অবশ্যই সেই গোমেদ আপনার ক্ষেত্রে মঙ্গলের নিয়ন্ত্রণকারী রত্ন হিসাবে কাজ করবে, এবং আপনার যে পার্টিকুলার সমস্যা ছিল মঙ্গলের জন্য যে রত্ন ধারণ করতে পারেনি, আপনি দেখা যাবে সেই গোমেদ ধারণ করাতে আপনার রাহুরও কাজ হচ্ছে, অন্যদিক থেকে মঙ্গলেরও সঠিক আপনি কাজটাকে পেয়ে যাচ্ছেন। তার মানে আপনাদের প্রত্যেকেই জানতে হবে আগে যে আমার কোন গ্রহ মারক অবস্থাতে রয়েছে, কোন গ্রহ বাধক অবস্থাতে রয়েছে। এই যে মারক গ্রহ নিয়ে আজকে আলোচনা করছি, তার নিয়ন্ত্রণকারী রত্ন নিয়ে আজকে আলোচনা করছি, মারক গ্রহ কিভাবে হয়ে থাকে
সেই বিষয় নিয়ে আপনাদের সামনে অবগত হব। তারাই কোনো বন্ধু এসেছেন, হ্যাঁ, কথা বলুন। বন্ধুকে ফোনে নেব। শুধু একটি কথা আমার একটু প্রশ্ন জাগছে মনে, সেটা হলো এটা তো আপনাদের মতো বিশেষজ্ঞ যারা আছেন তারাই রাস্তাটা দেখাবেন, আমরা তো জানতে পারবো না যে আমার জীবনে কোন গ্রহটি মারক। তার মানে আমরা যার কাছে যাচ্ছি ভরসা করে তিনি আমাদের সেই বিশ্বাসটা দেবেন। একদম। আচ্ছা, তার মানে সেই সঠিক মানুষটি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম। অবিদ্যা, এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, অনেকের ক্ষেত্রে দেখেছি অনেক অ্যাস্ট্রোলজাররা আমার কাছে, যেমন মাঝখানে একজন এসেছিলেন, তার জন্য বলা হয়েছে বৃহস্পতি, চন্দ্র এবং রাহু অশুভ অবস্থাতে রয়েছে। বৃহস্পতি, চন্দ্র এবং রাহু অশুভ অবস্থাতে রয়েছে। তিনি বৃহস্পতির রত্ন লিখেছেন পোকরাজ, চন্দ্রের জন্য লিখেছেন মুক্ত এবং রাহুর জন্য তিনি গোমেদ লিখেছেন। কিন্তু আমি সেই জাতক জাতিকার জন্মছকটা ঘেঁটে দেখলাম, হ্যাঁ অবশ্যই তিনটে খুব ভালো রত্ন ধারণ করার জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু আমি যে কোনো রত্ন বা যখন কোনো কিছু ধারণ করতে দিই তার আগে কিন্তু আমি দেখে নিই সেই গ্রহটা মারক কিনা, অর্থাৎ তার এই রত্নটি স্যুট করবে কিনা। রত্ন ধারণের অনেক কিছু প্রসেস রয়েছে, আপনাদের আমি আজকে বলবো রত্নর কি ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যদি মারক হয়ে থাকে, এই মারক কিভাবে হয় আমি আলোচনা তো অবশ্যই করব। তাহলে সেই ক্লায়েন্টটি যখন আমার কাছে আসলে আমি তাদেরকে বোঝালাম যে দেখো তোমার জন্মকুণ্ডলিতে সম্পূর্ণ চক্রমে পঞ্চমপতি, নবমপতি, একাদশপতির সঙ্গে যখন দ্বিতীয় পতির সংযোগ অথবা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতির সঙ্গে দ্বিতীয় পতির সংযোগ ঘটে যাবে, সেই গ্রহটি সঙ্গে সঙ্গেই কিন্তু মারক হয়ে যাচ্ছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পতি, পঞ্চমপতি, নবমপতির সঙ্গে ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি কানেক্টিভিটি পাচ্ছে বৃহস্পতি, সেখানে কানেক্টিভিটি পাচ্ছে চন্দ্র, সেখানে কানেক্টিভিটি পাচ্ছে রাহু। তার মানে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বৃহস্পতি, চন্দ্র এবং রাহুর প্রতিকার প্রয়োজন, কিন্তু সম্পূর্ণ চক্র মতে সেটি হয়ে যাচ্ছে মারক। তাহলে আপনি যদি এই রত্ন ধারণ করেন, আপনি তো যে সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা থেকে তো মুক্তি পাবেন না, উল্টে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তখন আমাকে সেই বললেন, দাদা আমাকে তাহলে কি প্রয়োজন? তখন বললাম যে আপনার বৃহস্পতি নিয়ন্ত্রণকারী রত্ন, মুক্তের চন্দ্রের হচ্ছে নিয়ন্ত্রণকারী রত্ন এবং রাহু নিয়ন্ত্রণকারী রত্ন আপনাকে ধারণ করতে হবে। সেইভাবে তাকে ধারণ করালাম, সেই সমস্যা থেকে সমাধানের রাস্তা পেয়ে গেল। অর্থাৎ আগে দেখতে হবে আমাকে জ্যোতিষী যখন রত্ন ধারণ করার পরামর্শ দিয়েছে বা কোনো কিছু যন্ত্র ধারণ করার পরামর্শ দিয়েছে, যে গ্রহের জন্য দিয়েছে সেই গ্রহ কি আমার ক্ষেত্রে মারক হয়ে রয়েছে না বাধক হয়ে রয়েছে। যদি বাধক হয় সেই রত্ন বা যন্ত্র আপনার জন্য স্যুট করবে, যদি মারক হয়ে থাকে আপনার মানে সমস্যা থেকে তো মুক্তি পাবেনই না, উল্টে আপনি সমস্যায় আরো জর্জরিত হবেন। হ্যাঁ, ফোনে এসেছেন আগে বন্ধু। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুপ্রিয়া দাস বলছি, বনগা থেকে। আচ্ছা, আপনাকে স্বাগত এবং নমস্কার জানাই। নমস্কার দাদা। সুপ্রিয়া, সুপ্রিয়া? হ্যাঁ বলুন। হ্যাঁ, নামটি আরেকবার একটু বলুন। সুপ্রিয়া দাস। সুপ্রিয়া দাস। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, একটু নিজের সম্পর্কে জানবো। তাহলে একটু জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 29 নভেম্বর 1991 সাল। 1991, 29 নভেম্বর। হ্যাঁ, আর জন্ম সময়? দুপুর 2:15 বারাসাত। প্রথমবার আমাদের সাথে ফোনে? হ্যাঁ, একদমই প্রথমবার। দাদার অনুষ্ঠানটা দেখি না রবিবারে, আজকে ভালো লাগে দাদার আলোচনা হলো, ওই জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা। আর আজকের বিষয়টা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটি বিষয়, খুব একটা এই বিষয় নিয়ে আলোচনা কোথাও হয় না। হ্যাঁ, একদম। আচ্ছা সুপ্রিয়া দি, আপনার জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তিথি হচ্ছে নবমী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, বিষকুম্ভ যোগ এবং গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? এগুলো জানতেন না। আচ্ছা আচ্ছা, প্রথমে যেটা বলি, আপনি কি আপনার কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, একটু জানতে চাইছিলাম। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, আপনার কি বিবাহ হয়েছে? না, এখনো পাইনি। আচ্ছা, আমি দুটো নিয়ে একটু বলবো, কেন বিবাহ নিয়ে বললাম সেটাও নিয়ে আমি আলোচনা করব। প্রথমত দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন আপনার বুধ এবং রাহু জন্মকুণ্ডলিতে একত্রিত অবস্থাতে রয়েছে, বৃহস্পতি এবং চন্দ্র একত্রিত অবস্থাতে রয়েছে। ঠিক আছে, আমি যদি একটু সম্পূর্ণ চক্রমে চলে যাই, সম্পূর্ণ চক্রমে যদি দেখেন বুধ কেতু নক্ষত্র এবং বুধ রেট্রোগেট বা বক্রী অবস্থাতে রয়েছে, তাতে কি হতে পারে যে আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে কোয়ালিটি থাকবে, কিন্তু সেই কোয়ালিটির সঠিক বিকাশ বা মূল্যায়ন কিন্তু আপনার সাথে হবে না।
অর্থাৎ আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু আপনি যতবারই চাকরির জন্য পরীক্ষা দেবেন বা কোনো কিছু করতে যাবেন সেখানে একটা বাধা বিঘ্নতা কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হবে। এবার কেরিয়ার কি আপনার ক্ষেত্রে হবে না? অবশ্যই কেরিয়ার হবে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু আপনার জন্মকুণ্ডলিতে বুধ মূলা নক্ষত্রে অর্থাৎ কেতু নক্ষত্রে রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে এবং বুধ সঙ্গে রাহুর একটা কম্বিনেশন পাচ্ছি, এইটা আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ক্ষতি করে দিচ্ছে, ঠিক আছে। এবং আপনার জন্মকুণ্ডলিতে আমি একটা বলেছিলাম যে বৃহস্পতি চন্দ্রের একটা শুভ যোগ রয়েছে, যেই যোগটাকে বলা হচ্ছে জীব যোগ বা গজকেশরী যোগ। এই জীব যোগটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আপনি কিন্তু জীবনে প্রকৃত কিন্তু উন্নতি সাধন করতে পারবেন। কিন্তু আপনার ক্ষেত্রে জীব যোগটা সঠিকভাবে কাজে লাগছে না কেন? কারণ বুধ এবং চন্দ্র যে নক্ষত্র প্রাপ্ত হয়েছে বা ডিগ্রি প্রাপ্ত হয়েছে সেটা কিন্তু যথেষ্ট খারাপ। যেরকম খারাপ কি, যেমন বৃহস্পতি যে নক্ষত্র পেয়েছে পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্র, এবং আপনার ক্ষেত্রে যে চন্দ্র নক্ষত্র পেয়েছে সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র, এবং দুজনেই ডিগ্রিগতভাবে 5 ডিগ্রি নিচে অবস্থান করছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সেই যে জীবযোগের ফলটাও কিন্তু পাচ্ছেন। এতে কি হবেন যে কেরিয়ার নিয়ে একটা সমস্যা তৈরি হবে। এবার চলে আসছে ধরুন আপনার বিবাহ নিয়ে। আমি এবার বললাম যে ফ্যামিলিগত দিক থেকে আপনার যেটা বয়স অনুযায়ী একটা বিবাহের জন্য দেখাশোনা বা চেষ্টা করবে, সেখানেও কিন্তু একটা বাধা বিঘ্নতার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? এবার বলুন আপনি কি জানতে চাইছেন বা আমি যেগুলো বললাম সেটা কতটা সহমত? হ্যাঁ, ঠিকই বলছেন দাদা। আমি একটু জোরে বলুন। জানতে চাইছিলাম, আর ইদানিং শরীরটাও খুব খারাপ যাচ্ছে, সেটাই একটু মানে বললে ভালো হয়, এবং কেরিয়ারে কিভাবে এগোলে ভালো হয় সেটা একটু গাইড করেন। আচ্ছা, কেরিয়ারে এগোলে ভালো হয় কিভাবে? প্রথমে যেটা বলবো যে আপনার জন্মকুণ্ডলিতে বুধ রাহুর এই যে সংযোগ, বুধ রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে, ঠিক আছে, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করান প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বলবানকারী গ্রহকে আমরা সবসময় দেখব, যে গ্রহ আমার ক্ষেত্রে সাপোর্ট করছে, আমাকে জীবনে সহযোগিতা করছে, সেই বলবানকারী গ্রহকে আমাকে দেখতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে যে জীবযোগ রয়েছে বৃহস্পতি চন্দ্রের একটা শুভ যোগ, কিন্তু সেখানে বলবানকারী গ্রহ হচ্ছেন বৃহস্পতি এবং চন্দ্র। সেই বলবানকারী গ্রহ নিজে কাজ করতে পারছেন না, তারা দুজনেই হচ্ছে শুক্র নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এই জায়গাটাকে একটু ঠিক করা, তাহলে কি হবে, আপনার কেরিয়ার ডেভেলপমেন্টটা ভালো হবে। লগ্নপতি থেকে আমরা তনুভাব বা দেহভাব বিচার করে থাকি, সেই লগ্নপতি আপনার ক্ষেত্রে রেবতী নক্ষত্র বুধের সঙ্গে রয়েছে মীন রাশিতে, কিন্তু সেখানে ডিগ্রি যথেষ্ট কম, যার জন্য দেখা যাবে কি মানসিক টেনশন, একটা চাপ বা উদ্বেগ, এবং সবসময় এনার্জির অভাব, দুর্বলতা প্রচুর পরিমাণে আপনার শরীরের ক্ষেত্রে থাকবে। মানে আপনার শরীরে বড়সড় কোনো তো রোগ নেই, কিন্তু দেখবেন প্রচুর এনার্জির অভাব, ঘুম ঘুম ভাবটা সারাদিন আপনার ক্ষেত্রে থেকে থাকবে বা লেগে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয় এই জায়গাগুলোকে যদি একটু দিদি গাইড করতে পারেন, আপনার বিবাহ, আপনার কেরিয়ার এবং আপনার শরীর, এই তিনটি জায়গা কিন্তু আপনি একটা ভালো মেলবন্ধন ঘটাতে পারবেন, ঠিক আছে। আপনি অবশ্যই যদি পারেন বুধের প্রতিকার, বৃহস্পতি চন্দ্রের প্রতিকার করাবেন, ঠিক আছে। একটা কথা বলবো? বলুন বলুন। মানে আমি কি কোনোভাবে মানে এবছরে কি কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারবো? অবশ্যই। এই দেখুন, এই বছর আমি যেটা বলবো যে দুটো রাস্তা রয়েছে। প্রথমত হচ্ছে দেখুন, আমরা যে কোনো চাকরি বাকরি যখন পাই আমাদের শুভ গ্রহ অবস্থানের একটা অবস্থানগতভাবে আমরা পেয়ে থাকি, অথবা আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা তার প্রতিকার প্রতিবিধান করে পেতে পারি, যে কোনো একটা। তো আপনার ক্ষেত্রে এই সময় যদি আমি দেখি যে আপনি ন্যাচারালগতভাবে পাবেন কিনা, তাহলে আমি প্রশ্নটা অবশ্যই বলবো, বা আমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু ন্যাচারালগত পেতে কিন্তু অনেক সমস্যা হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি বুধের প্রতিকার, বৃহস্পতি চন্দ্রের প্রতিকারটা করে রাখেন, আপনি যে এখন বাধাটা ফিল পাচ্ছেন, সেই বাধাটা কিন্তু আপনি কাটিয়ে উঠে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, বুঝতে পেরেছেন? তো আমার মনে হয় প্রতিকার প্রতিবিধান করাটা অত্যন্ত জরুরি আপনার জন্য, ঠিক আছে। ভালো থাকবেন দিদি। আমরা তো চাইবো সুপ্রিয়া দেবী যত তাড়াতাড়ি সম্ভব তার সেই বাধাগুলো কাটিয়ে উঠুন, এবং শ্রী সুব্রত চক্রবর্তীর 365 দিন 24 ঘন্টা আমরা বারবার বলেছি আপনাদের সকলের জন্য চার দ্বার উন্মুক্ত। আপনারা যোগাযোগ করতে পারেন। সোমবার দিন শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার দিন পেয়ে যাবেন গড়িয়াতে, বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নৈঘাটি এবং ব্যারাকপুরে। শুক্রবারের জন্য রয়েছে পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা। শনিবার রয়েছে হাওড়া, বালি। আর আমরা এছাড়া যেটা পাচ্ছি শিলিগুড়িতে, আপনারা সকলেই জানেন 8 থেকে একেবারে 21 তারিখ পর্যন্ত রত্নভান্ডার জুয়েলার্স, সেবক মোড়, এবং অবশ্যই থাকবে রত্নভান্ডার জুয়েলার্স সিটি সেন্টার। যোগাযোগ করবেন, আর ফোন নাম্বার তো রয়েছে সবসময় খোলা। আরেকজন ফোনে রয়েছে, আমি ফোনটা নেব, তার আগে একটু আলোচনা করে নিই। দর্শক বন্ধু, আমি যে আলোচনাটাই ছিলাম সেখানে আমি বলছিলাম যে মঙ্গল পর্যন্ত বললাম। তো যাদের ক্ষেত্রে বুধের সেম প্রবলেম, ধরুন আপনি
কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলেছে বুধের রত্ন ধারণ করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি জন্মকুণ্ডলিতে যদি নিজেরাও পারলেন দেখতে পারেন, অথবা আপনি জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন যে আপনার পঞ্চম পতি, নবম পতি, একাদশ পতির সঙ্গে দ্বিতীয় পতির কি সংযোগ, সেখানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ পতির কোনো কম্বিনেশন বুধের সাথে বা অন্যান্য গ্রহের যে প্রতিকার আপনাকে লিখেছে তার কোনো সংযোগ রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার সেই গ্রহটি কিন্তু মারক হয়ে রয়েছে, আর যদি না থাকে তাহলে তো বাধক। তাহলে সেক্ষেত্রে আপনি সেই গ্রহের প্রতিকার প্রতিবিধান যদি করেন আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার যাদের ক্ষেত্রে বুধ অশুভ অবস্থাতে রয়েছে, তাহলে আমরা যখন বুধ, ফোনটা পর্যন্ত ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা ডিস্টার্ব হচ্ছে, উনি কনসেন্ট্রেট নেই না একেবারে। যাই হোক, তো আমি যাদেরকে একটু ফোন করবেন তাদেরকে একটা জিনিস বলবো, আপনারা একটু সচেতনভাবে ফোন করবেন, কারণ অনুষ্ঠানগুলোতে আমরা যখন করি আমরা একটু সিরিয়াসনেসভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করি। এবার বিপক্ষে থেকে যারা ফোন করছে তারা যদি একটু সচেতনভাবে না ফোন করেন, মানে আপনি ফোনে আপনাকে হোল্ড করতে বললে আপনি হোল্ড না করে আপনি কারোর বাড়ির একটা কথা আওয়াজ আসছে, সাউন্ড আসছে, তো এতে আমাদের কি হয়, কনসেন্ট্রেশন বা প্রোগ্রামের ছন্দটা নষ্ট হয়ে যায়, বিঘ্ন ঘটে। তো আপনাদের আমি একটু অনুরোধ করব যারা ফোন করবেন একটু সিরিয়াস ভেবে কথা বলতে হয়, তো আসলে সাবজেক্টটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। আজকে আমরা এই সাবজেক্টটাকে সিরিয়াস নিইনি বলেই কিন্তু দেখবেন আজকে কিন্তু এখানে অনেক ধরনের এই তান্ত্রিক আর বিভিন্ন ধরনের বাবারা বসে গিয়ে আপনাদের কিন্তু এই আমাদের এই সাবজেক্টটাকে নষ্ট করে ফেলছে আজকে। আপনারা তার উদাহরণ আপনারা অনেকেই পেয়ে গেছেন, কারণ এই কবচ, তাবিজ, মাদুলি, যজ্ঞ, তারাপীঠ, কামাখ্যা গিয়ে আর এই আপনার ক্ষতি করেছে, বাড়ির এই ক্ষতি করেছে, এইসব বলেই কিন্তু আপনাদের কাটিয়ে দিচ্ছে। আলটিমেটলি কিন্তু জ্যোতিষ সম্বন্ধে আপনাদের যে প্রকৃত ধ্যান ধারণা সেখান থেকে কিন্তু আমরা বলার চেষ্টা করছি, কিন্তু আপনারা মেন ব্যাপারটা হচ্ছে ওই প্রকৃতিগতভাবে শুনে অভ্যস্ত হয়ে গেছেন, তো সেই বিষয়গুলোই বেশি মানুষ গ্রহণ করছে। তো আমার মনে হয় জ্যোতিষ সাবজেক্টটাকে একটু সিরিয়াসলি নিতে হবে সবাইকে। যদি সিরিয়াসলি নেন আমি বলবো এখান থেকে কিন্তু বাঁচার রাস্তা রয়েছে, উপকার পাওয়ারও রাস্তা রয়েছে। আজকে একটা সিরিয়াস সাবজেক্টও আলোচনা করছি। তো যাদের দেখবেন বুধ মারক অবস্থাতে রয়েছে, আমরা বুধের জন্য কি নির্ণয় করি যে বলবানকারী রত্ন হিসাবে পান্না ধারণ করতে বলবে। পান্নার অনেক ভ্যারিয়েশন রয়েছে, পান্নার অনেক কোয়ালিটি রয়েছে, কিন্তু যাদের বুধ মারক অবস্থাতে রয়েছে তার মানে তারা কি ধারণ করবে, তাদের জন্য কিন্তু পিত পোকরাজ, তারা কিন্তু পিত পোকরাজ ধারণ করতে পারেন। বৃহস্পতি যাদের ক্ষেত্রে অশুভ অবস্থাতে রয়েছে, বৃহস্পতি অশুভ অবস্থাতে থাকলে তাদের আমরা বৃহস্পতি রত্ন ধারণ করতে বলি, কিন্তু জন্মকুণ্ডলিতে সেম প্রসেসে যদি বৃহস্পতি মারক অবস্থাতে থাকে তাহলে কিন্তু আমরা বৃহস্পতির জন্য পোকরাজ ধারণ করতে বারণ করি। তখন বৃহস্পতি নিয়ন্ত্রণকারী রত্ন আমরা ধারণ করি হচ্ছে পিত মুক্ত। এরপর চলে আসছে আপনার ক্ষেত্রে হচ্ছে শুক্র, যাদের ক্ষেত্রে শুক্র অশুভ অবস্থাতে রয়েছে। এবার শুক্রের রত্ন আপনারা প্রত্যেকেই জানেন যে ডায়মন্ড আমরা ধারণ করার জন্য দিই, বা তার জন্য উপরত্ন থাকে হোয়াইট জারকান আমরা ধারণ করার জন্য দিই। কিন্তু যাদের শুক্র মারক অবস্থাতে রয়েছে তাদের তো শুক্রের ডায়মন্ড বা হোয়াইট জারকান শ্যুট করবে না, তাহলে কি করতে পারি, শুক্রের নিয়ন্ত্রণকারী রত্ন আমরা দিই হচ্ছে ওপাল। ওপালের অনেক ধরনের ভাগ রয়েছে, যে ডিগ্রিগতভাবে তার ফায়ার ওপাল হবে না প্লেন ওপাল হবে, কোন ধরনের সেটা আমরা ডিগ্রি অনুযায়ী তাকে আমরা নির্ণয় করিয়ে দিই। যাদের ক্ষেত্রে শনি অশুভ অবস্থাতে রয়েছে, শনি যাদের অশুভ অবস্থাতে থাকে তাদের শনির বলবানকারী রত্ন আমরা প্রত্যেকেই জানি সেটা হচ্ছে ইন্দ্রনীলা বা নীলা ধারণ করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এই নীলা ধারণ করার কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে নীলা ডাইরেক্ট আমরা কাউকে দিই না, তার জন্য আমার ট্রায়ালের ব্যবস্থা থাকে, ট্রায়াল দেওয়ার পর তার যদি নীলা শ্যুট হয় তখন আমরা দিই। কিন্তু নীলা বা শনি যদি কারো জন্মছকে মারক অবস্থায় থাকে তাহলে তার নীলা তো শ্যুট করবে না, তার জন্য আমরা তাদেরকে দিয়ে থাকি শনি নিয়ন্ত্রণকারী রত্ন হিসাবে ব্লু মুনস্টোন। ব্লু মুনস্টোন আমরা দিয়ে থাকি। যাদের ক্ষেত্রে রাহু অশুভ অবস্থাতে রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন রাহুর রত্ন হচ্ছে গোমেদ। রাহু যাদের ক্ষেত্রে মারক অবস্থাতে রয়েছে গোমেত্র শ্যুট করবে না, রাহু নিয়ন্ত্রণকারী রত্ন হিসাবে আমরা তাদেরকে দিয়ে থাকি কিন্তু জারকান। এবং কেতু যাদের ক্ষেত্রে অশুভ অবস্থাতে রয়েছে, আমরা জানি কেতুর বলবানকারী রত্ন হচ্ছে ক্যাটসাই, কিন্তু কেতু যখন মারক অবস্থাতে রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু কেতুর যে নিয়ন্ত্রণকারী রত্ন সেটা হচ্ছে পান্না। তো কেতুর নিয়ন্ত্রণকারী রত্ন আমরা তখন কিন্তু পান্না দিয়ে থাকি যাদের ক্যাটসাই শ্যুট করছে না বা কেতু মারক অবস্থাতে রয়েছে। তার মানে ফার্স্ট অফ অল আপনি যখন রত্ন ধারণ করছেন, রত্নের আরেকটা সিম্বল রয়েছে পর্ব ম্যাচিং করা। অর্থাৎ ধরুন আপনি হয়তো পোকরাজ ধারণ করছেন, পোকরাজ ধারণ করা রত্ন হচ্ছে তর্জনী, এইখানে দেখবেন অনেকগুলো এই গাঁঠের মধ্যে অনেকগুলো কিন্তু
রেখা রয়েছে যেগুলোকে বলা হয় পর্ব সংখ্যা, এই পর্ব সংখ্যাগুলোকে দেখে কিন্তু আমরা রত্ন দিয়ে থাকি। তাই পর্ব সংখ্যাকে ম্যাচিং করবেন এবং সেই গ্রহের রত্ন যখন ধারণ করছেন আগে দেখতে হবে সেটি মারক না বাধক। যদি মারক হয়ে থাকে তার নিয়ন্ত্রণকারী রত্ন, যদি বারক হয়ে থাকে তাহলে আপনি ডাইরেক্ট সেই রত্নটা ধারণ করবেন। আশা করি এই এপিসোডটা আপনাদের জন্য অনেকটা উপকারী হয়েছে এবং যদি কোনো আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন এবং নেক্সট এপিসোডে হয়তো বিশেষ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আজকে সময় নেই, নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে বিশেষ কিছু আলোচনা থাকবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।